হচ্ছে হ্যাঁ ঠিক আছে বলেন হিউম্যান রিসোর্স why human resource is the most complicated and হিউম্যান কে 100% কন্ট্রোল করা যায় রাইট সঠিক তারপর আর কি রিজন থাকতে পারে আর কি রিজন থাকতে পারে বলেন it is around 11 right 11 am না ক্লাস কয়টা থেকে ছিল আমি তো 1 ঘন্টা কনসিডার করব না রাইট আমি 10 মিনিট কনসিডার করব 15 মিনিট সর্বোচ্চ 20 মিনিট not more than that আপনারা আসতে পারেন বাট I will not give you the attendance okay আসেন বাট অ্যাটেন্ডেন্স পাবেন না ওকে এমনি ক্লাস করেন আসেন 1 আওয়ার দেওয়া যাবে না এটা আনইথিক্যাল বুঝতে পেরেছেন বলেন হিউম্যান রিসোর্সকে 100% কন্ট্রোল করা যায় না দিস ইজ ওয়ান রিজন আর কি রিজন হতে পারে বলে আপনার মনে হয় আর কারো মাথায় কোনো রিজন নাই এটাকে সবচেয়ে কমপ্লিকেটেড কেন বলা হচ্ছে হিউম্যান রিসোর্সকে আরেকটা থাকতে পারে যেমন আমরা যখন এমপ্লয়ি রিক্রুট করি যখন তো স্পেসিফিক যে কাজের জন্য রিক্রুট করি ওই কাজের স্কিলটা কি তার ভিতরে আছে কিনা এটা একটা কমপ্লিকেটেড বিষয় ওই কাজের স্কিলটা তার মধ্যে আছে কিনা সেটা তো আমি ধরেন ইন্টারভিউ বলেন স্ক্রিনিং বলেন সাইকোলজিক্যাল টেস্ট বলেন এগুলোর মাধ্যমে কিন্তু আমি বের করে ফেলতে পারবো ফর এক্সাম্পল এমন একটা জবে আপনি একজনকে আপনি রিক্রুট করতে চাচ্ছেন যে জবটা খুব স্ট্রেসিং মানে বুঝছেন তো কন্টিনিউয়াসলি আপনাকে বিভিন্ন স্ট্রেসিং সিচুয়েশনের মধ্যে যেতে হবে তার মানে ওখানে আপনার টেম্পারটা কন্ট্রোল করা ইমোশনটা কন্ট্রোল করা হচ্ছে ব্যাপার আপনারা কল সেন্টার এক্সিকিউটিভ যারা তাদের কিন্তু এই মানে তাদের এই জবটা কিন্তু খুব স্ট্রেসফুল কন্টিনিউয়াসলি কিন্তু ফোন আসতে থাকে এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কল আসে শিক্ষিত মানুষ কল দেয় অশিক্ষিত ক্লায়েন্টরা ফোন দেয় তাই না মানে ল্যাঙ্গুয়েজ তো বুঝতেই পারছেন কিন্তু তাদেরকে কিন্তু সবসময় স্যার ম্যাডাম বলে সুন্দরভাবে কথা বলতে হয় তাদেরকে কিন্তু রেগে যাওয়া যাবে না ঠিক আছে তাহলে এটা একটা ভালো পয়েন্ট যে মানে হিউম্যান রিসোর্স যারা তাদের আপনার বিভিন্ন ধরনের স্ট্রেসফুল বিভিন্ন ধরনের কমপ্লেক্স সিচুয়েশনের সাথে তাদের পারদর্শী থাকতে হয় আদারওয়াইজ ওই ধরনের জবে আপনার মানে যোগ্য হলেও ওই ধরনের জবের জন্য সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন তার থাকলেও দেখা যায় মেন্টাল অ্যাবিলিটিটা নাই ঠিক আছে আচ্ছা হিউম্যান রিসোর্স কমপ্লিকেটেড কেন যেটা বলছে ওইটাই যে আসলে মানুষকে আপনি কখনোই 100% কন্ট্রোল করতে পারবেন না কারণটা কি কারণ আমরা সবাই ডিফারেন্ট উই আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার আমাদের ভ্যালুজ ডিফারেন্ট আমাদের পারসেপশন ডিফারেন্ট থিঙ্কিং ডিফারেন্ট আমাদের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিংটা বা দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা বলি মূল্যবোধ যেটাকে বলি খুবই ডিফারেন্ট হ্যাঁ সবারই আমাদের এসএসসি সার্টিফিকেট আছে এইচএসসি আছে আপনাদের সবার বিবিও ইনশাআল্লাহ সার্টিফিকেট হয়ে যাবে কিন্তু তারপরেও আপনারা সবাইকে একরকম হবেন মানে এই যে পারসেপশনের ডিফারেন্ট এই যে মূল্যবোধের ডিফারেন্ট দৃষ্টিভঙ্গির ডিফারেন্ট এটার কারণে এক মানুষ কোনো বিষয়কে এক ভাবে নেয় একটা নর্মাল ইস্যু অনেকে নর্মাল ভাবে নেয় অনেকে অনেক মানে কমপ্লিকেটেড ওয়েতে নেয় ঠিক আছে একই ট্রেনিং আপনি সবাইকে দিবেন ট্রেনিং সেশন আপনি সবাইকে দিবেন ঠিক আছে কেউ দেখবেন ওখান থেকে মানে ধরেন উপকৃত হতে পারবে কেউ উপকৃত হতে পারবে না কিন্তু সবার প্রতি আপনার ইনভেস্টমেন্টটা সেমই ছিল ঠিক আছে আবার হিউম্যান রিসোর্সটাই অন্য যে 3 কাইন্ডস অফ রিসোর্সকে আসলে কন্ট্রোল করে ফিজিক্যাল বলেন ফিনান্সিয়াল বলেন তারপর ইনফরমেশন বলেন এই 3টা রিসোর্স ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি তখনই কন্ট্রোলড বা ইউটিলাইজড হবে যখন হিউম্যান রিসোর্স তার যোগ্য হয় বুঝতে পেরেছেন কিনা মানে ধরেন আমি যদি আপনাদের ইসের কথা বলি যে কোনো একটা আফ্রিকার কথাই বলি আফ্রিকার সোমালিয়া অনেক দারিদ্র পীড়িত একটা দেশ
কিন্তু ওই দেশে কিন্তু প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নাই। প্রাকৃতিক সম্পদ কিন্তু অনেক, আপনার ল্যান্ড বলেন, ওয়াটার বলেন, খনিজ পদার্থ বলেন, অনেক আছে, কিন্তু ওগুলো ইউটিলাইজ করার সক্ষম, মানে ইউটিলাইজ করার মতো সক্ষম মানুষ কিন্তু নাই। আবার একটা ছোট কান্ট্রি যেটা খুব একটা, আপনার দুবাইয়ের কথা যদি বলি, দুবাই কিন্তু কয়েক বছর আগেও এত বেশি অ্যাফ্লুয়েন্ট ছিল না। হঠাৎ করে এত অ্যাফ্লুয়েন্ট কিভাবে হলো? খুব র্যাপিডলি কিন্তু ওদের ডেভেলপমেন্ট হয়েছে। রিজনটা কি? কারণ ওরা ওই মরুভূমির মধ্যেই এমন কিছু করতে পেরেছে, যে এমন টেকনোলজি ইউজ করে ইউটিলাইজ করতে পেরেছে যেটা অন্যান্য কান্ট্রি এত র্যাপিডলি করতে পারে নাই। দিস ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ম্যানেজমেন্ট মানে বুঝতে পারছেন তো নাকি? ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক কোনটা, ফাংশন কোনটা? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন কোনটা? প্ল্যানিং। ফার্স্টে তো না পরিকল্পনা। সবারই মনে হয় প্ল্যানিং, আপনি ভালো একটা প্ল্যান করলেন, চিন্তা করেন, ধরেন ট্যুর প্ল্যান করি না আমরা, একদম সিম্পল ভাবে ভাববেন, ট্যুর প্ল্যান করি না? আচ্ছা আগে বলি, ট্যুর প্ল্যান করি তো, প্ল্যান করলাম, কিন্তু আমি আসলে কখন যাব শিডিউল করলাম না। ঠিক আছে, আমার বাজেট কত সেটা আমি দেখলাম না। ঠিক আছে, আমি কখন কোন বাসে যাব, কতদিন আমি স্টে করব, কার দায়িত্ব কি থাকবে, এটা আমি ভাগ করে দিলাম না, কন্ট্রিবিউট করে দিলাম না, ডিস্ট্রিবিউট করে দিলাম না, তাহলে ওই প্ল্যানটা কিন্তু আমার সাকসেসফুলি এক্সিকিউট হবে না। আপনাকে অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ, আমার মনে হয় ইন মাই সেন্স অর্গানাইজিং। ঠিক আছে, তারপর আপনি সেটাকে, প্ল্যানটা অবশ্যই ভালো হতে হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্ল্যানটাই একমাত্র, মানে প্ল্যানের মাধ্যমে আপনার গোলটা ইফেক্টিভলি বা এফিশিয়েন্টলি অ্যাচিভ হবে না। সেই প্ল্যানটাকে ঠিকমতো এক্সিকিউট করার জন্য যে রিসোর্স আপনার কাছে আছে, ওই রিসোর্সটাকে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আপনার ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কার দায়িত্ব কি? এই কি সমস্যা আপনাদের? আপনারা ক্লাসরুমের ম্যানার জানেন না? বলেন ম্যানার কি? ক্লাসরুমের ম্যানার কি আপনি জানেন? স্ট্যান্ডার্ড। আপনার ফোন বাজছে না? কার ছিল ওটা? ওইটা ওখানেই ছিল, ওখানে একটা ফোন বাজলো, ওটা কার ছিল? আপনার ফোন এখানে কেন? আচ্ছা যাই হোক, আপনারা তো সিনিয়র ব্যাচ না, ধরেন আপনারা একদম যদি নিউ ব্যাচ হতেন, আমি বুঝতাম যে আপনারা এই ইটিকেটগুলো জানেন না। ক্লাসরুমে ঢোকার সময় ফোনটা কাইন্ডলি সাইলেন্ট করে ঢুকবেন সবাই, হ্যাঁ? যেটা বলতেছিলাম, তাহলে অপারেশনস ম্যানেজমেন্ট কি? এখানে কি দেওয়া আছে বলেন? ডিজাইন, অপারেশন, ইমপ্রুভমেন্ট অফ দ্য হোয়াট? সিস্টেম দ্যাট, পড়েন এটা, পড়েন সবাই। কিছু বুঝতে পারছেন? কিছু বোঝা গেছে? নাথিং। ডিজাইন, তারপর অপারেশন এন্ড ইমপ্রুভমেন্ট অফ হোয়াট? সিস্টেম, যেটা ক্রিয়েট করে প্রোডাক্ট, পার্টসের প্রাইমারি প্রোডাক্ট এবং সার্ভিসের। প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিন্তু একটা সিস্টেম বা প্রসেস থাকে, জানেন তো? ওই সিস্টেম বা প্রসেসের মাধ্যমে ওই অর্গানাইজেশনটা ইনপুটকে আউটপুটে ট্রান্সফর্ম করে। ইনপুটকে আউটপুটে, যে কম্পিউটারকে আমরা সিস্টেম কেন বলি? কারণ কম্পিউটার আপনি একটা ইনস্ট্রাকশন দিলে ওইটা প্রসেসিং এর মাধ্যমে আপনাকে একটা আউটপুট দেয়, রাইট? আমাদের হিউম্যান বডি ওয়ান কাইন্ড অফ সিস্টেম, রাইট? যে আমরা, এই যে যেমন আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করার পরে আমি নলেজ গ্যাদার করার পরে সেটা আমি নিজের মাথার মধ্যে অ্যানালাইজ করলাম আমার চিন্তা শক্তি দিয়ে, তারপর সেটার আলোকে আমি একটা থিওরি আপনার ডেভেলপ করলাম, আউটপুট দিলাম আপনাদের। তাহলে হিউম্যান ব্রেন ওয়ান কাইন্ড অফ সিস্টেম। তাহলে যারা কথা বলতেছেন, আমি ক্লাস শেষে প্রেজেন্টেশন নিব, আজকের ক্লাসে কি শিখালাম তার উপর একটা ব্রিফ প্রেজেন্টেশন দিবেন। যারা কথা বলতেছেন শুধু তাদের আমি, ঠিক আছে? মানে আপনারা যেহেতু কথা বলতেছেন, সো আমার সাথেও কিছুটা বলবেন কথা, হ্যাঁ? তো যেটা বলতেছিলাম, ডিজাইন, অপারেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য সিস্টেম দ্যাট ক্রিয়েট ফার্মস প্রাইমারি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। এখানে প্রাইমারি প্রোডাক্ট বা সার্ভিস মানে বোঝানো হচ্ছে ফিনিশড গুড,
ফিনিশড গুড বা ফিনিশড প্রোডাক্ট অর সার্ভিস। এন্ড ফিনিশড গুড বা সার্ভিস কখন হয়? ফাইনাল যে প্রোডাক্টটা, যেটা পরবর্তীতে আর কোনো প্রোডাকশনে যাবে না, সাপ্লাই করার জন্য যেটা রেডি থাকে, মানে এটা মেইনলি একদম ফাইনাল কাস্টমার। যারা ফাইনাল কাস্টমার কে? যারা কনজিউম করে, যারা কনজিউম করে, যারা পরবর্তীতে ওই প্রোডাক্ট আর সেল করবে না, যারা সেটা কনজিউম করার জন্যই পারচেজ করে। তাহলে হ্যাঁ, আমরা ওয়ান কাইন্ড অফ মানে আপনারাই আসলে যে আমি যেটা আপনাদের দিচ্ছি, আউটপুট দিচ্ছি, তার মানে আপনারা হচ্ছে এটা অবশ্যই সেল কর। তবে নলেজ জিনিসটা আবার ইনট্যাঞ্জিবল। আপনাদের গুডস এবং সার্ভিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে হবে। গুডস আর সার্ভিস কিন্তু সেম না। একটা হলো টেনজিবল আর একটা হলো ইনট্যাঞ্জিবল। একটা আপনি অদৃশ্য, ধরা যাবে না, দেখা যাবে না, ফিল করতে পারবেন। ঠিক আছে, গুডস এবং সার্ভিসের ডিফারেন্সটা পড়তে হবে। আপনি গুডকে স্টোর করে রাখতে পারবেন, পণ্যকে। নলেজকে কখনো স্টোর করে রাখতে পারবেন কোথাও? পারবেন এখানে, এই জায়গায় পারবেন। মানে কোনো মানে হ্যাঁ, কোনো ওয়্যার হাউস লাগবে না আপনার। আপনার ব্রেইনই হচ্ছে আপনার নলেজকে স্টোর করে রাখার জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে আরেকটা ডিফারেন্স হচ্ছে এই গুডস এবং সার্ভিসের ডিফারেন্সটা আমি পড়াবো। আরেকটা ডিফারেন্স হচ্ছে গুডসকে আপনি তার মালিক থেকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। ধরেন আমি এই প্রোডাক্ট কি বলবো, এই যে চেয়ারটার মালিক আমি, এটাকে আমার থেকে আপনি ডিফারেন্ট মানে আলাদা করে ফেলতে পারবেন। কিন্তু আমার মধ্যে যে নলেজ, এটা কি আপনি আমার থেকে আলাদা করতে পারবেন? মানে ওনারশিপটা আপনি, গুডের ক্ষেত্রে ওনারশিপটা আপনি আলাদা করে ফেলতে পারবেন। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে যে ওনার, যেমন আমি এই নলেজের ওনার, আমাকে আপনি আমার এই নলেজ থেকে আলাদা করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে অপারেশনস ম্যানেজমেন্ট কি? অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে কোনো অর্গানাইজেশনের ওই সিস্টেম বা প্রসেসকে ম্যানেজ করা, যে সিস্টেম বা প্রসেস ইনপুটকে আউটপুটে ট্রান্সফার করে। ওই সিস্টেম বা প্রসেসের প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, ডিজাইন, অপারেশন, ইমপ্রুভমেন্ট, এই সব কিছু অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? ক্লাস শেষে জিজ্ঞেস করবো ক্লিয়ার কতটুকু বুঝতে পারবেন। আচ্ছা, এটা আর পড়ানোর দরকার নেই। এখানে একটা ওভারঅল একটা ডেফিনিশন দেয়া আছে, যেটা আমরা এখন বললাম। আচ্ছা, এখানে দেখেন ইম্পর্টেন্স অফ অপারেশনস ম্যানেজমেন্ট দেয়া আছে। অপারেশনস ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তাগুলো কি কি? প্রথমটা কি? ইনক্রিজিং এফিশিয়েন্সি, এবং পরেরটা হচ্ছে ইনক্রিজিং effectiveness. Now tell me, what is the basic difference between effectiveness and efficiency? Can anybody tell me? Sure. Effectiveness is doing the right thing in the right way. Doing the right thing in right way, এটা হচ্ছে effectiveness. আর efficiency? একটা হচ্ছে right things আর একটা হচ্ছে right things in a right way. আচ্ছা, আমি না বুঝি নাই, যদি আপনার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন তবে ভালো হবে। এফিশিয়েন্সি এক্সাম্পলটা হচ্ছে যে আমি কোথাও জায়গায় যাব, হ্যাঁ, কোন ট্রান্সপোর্টেশনটা ইউজ করলে অল্প টাকায় অনেক জলদি যেতে পারবো। আর ইফেক্টিভনেস, এটা হচ্ছে এফিশিয়েন্সি যেটা বলবো। এই সামনে বসে, হ্যাঁ বলেন। এটা হচ্ছে কি আমার একটা ডেস্টিনেশন আমার যাইতে হবে, তো আমি যে কোনো একটা ট্রান্সপোর্টেশন ইউজ করে হচ্ছে গিয়ে আমি যাব। তার মানে আমাদের উদাহরণ মনে থাকে, তাই না? এক্সাম্পলটা আমরা রিলেট করতে পারি। আমি একটু বলি তাহলে, মানে ইফিশিয়েন্সি হচ্ছে কম খরচে, খেয়াল করে, কম খরচে কম রিসোর্স ইউজ করে, মানে কম রিসোর্স ব্যয় করে। ঠিক আছে, কম রিসোর্স ব্যয় করে আপনি যদি কোনো টাস্ক কমপ্লিট করতে পারেন। আপনার যদি একটা, ফর এক্সাম্পল, আপনার অফিসে আপনার বস আপনাকে একটা কাজ দিল, কোন একটা প্রজেক্টের দায়িত্ব আপনাদের দিল। ওই প্রজেক্টটা আপনি কত কম সময়ে, কত কম রিসোর্স ইউজ করে আপনি ফুলফিল করতে পারেন, তার মানে আপনি তত বেশি এফিশিয়েন্ট। আপনি অর্গানাইজেশনের টাকা বাঁচিয়ে দিলেন, অর্গানাইজেশনের এক্সট্রা খরচ আপনি কমিয়ে দিলেন, টাইম আপনি কমিয়ে, মানে ওই যত টাইম লাগতো তার চেয়ে কম টাইমে আপনি কাজটা করে ফেলতে পারলেন, তার মানে আপনি এফিশিয়েন্ট। একই কাজ দেখবেন, একই কাজ কোনো এমপ্লয়ির লাগে 1 ঘন্টা,
আবার কোনো এমপ্লয়ি লাগে 10 মিনিট, হয় না? তার মানে ওই যার 10 মিনিট লাগতেছে একই কাজ, একই কোয়ালিটি, একই কোয়ান্টিটি, কাজের পরিমাণও এক, কোয়ালিটিও এক, তার মানে ওই কাজের মানে ওই লোক তত বেশি এফিশিয়েন্ট। তাহলে ইফেক্টিভনেস কোনটা? তাহলে ইফেক্টিভনেস কোনটা? কোশ্চেন আসে না, পরীক্ষায় আসতে পারে 2 অথবা 3 মার্কের জন্য, যে টেল মি দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সি বাই শোয়িং আ প্রপার এক্সাম্পল। একটা এক্সাম্পল দিয়ে ইফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সির মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেন। এই জন্য বললাম ইফেক্টিভনেসটা হচ্ছে আপনার টেকিং দ্য রাইট ডিসিশন, খেয়াল করেন, টেকিং দ্য রাইট ডিসিশন এন্ড ইমপ্লিমেন্টিং দেম। ইফেক্টিভনেসের ক্ষেত্রে ওই কাজটা আপনি কত কম সময় বা কত কম রিসোর্স ব্যয় করে করবেন এটা আপনার ফোকাসে থাকবে না, আপনার ফোকাসে থাকবে ওই কাজটা ঠিক হলো কিনা। পরে আরেকটা এক্সাম্পল, টিভির এক্সাম্পল দিয়েছিলাম, বক্স টেলিভিশনের, এটা মানে এই এক্সাম্পল দিয়েই মনে করেন আমি সবসময় মনে রাখি, আমার নিজের মধ্যেও ভাবনা লাগে, দুইটা একই রকম টার্ম তো মানে প্যাচ লেগে যায়। এখন আমরা এলইডি টিভি ইউজ করি না, এলইডি টিভি এই যে এটা এরকম চিকন, এখন তো সবাই এই টিভি কিনে, কিন্তু ছোটবেলায় আপনারা দেখেছেন কিনা বক্স টেলিভিশন ছিল এত মোটা, ইভেন মানে আগের যে কম্পিউটারগুলো ওগুলাও দেখবেন বক্স আকারের ছিল। তাহলে আপনি এখন বক্স টেলিভিশনের কি কোনো কনজিউমার প্রেফারেন্স আছে? নাই। এখন আপনি চিন্তা করলেন আপনি 100টা বক্স টেলিভিশন খুব কম রিসোর্স ইউজ করে, খুব টাইম, যেহেতু টেকনোলজি কম লাগতেছে, এলইডিতে টেকনোলজি বেশি লাগে না, বক্স টেলিভিশনের টেকনোলজি কম লাগতেছে, খরচ কম, সাপোজ মানে ইন এ সেন্স সাপোজ আপনি অনেক কম খরচে 100টা বক্স টেলিভিশন উৎপাদন করলেন, আপনি কিন্তু এফিশিয়েন্ট, খুব কম খরচে আপনি মানে 100টা টেলিভিশন উৎপাদন করে ফেললেন, কিন্তু আসলে কি আপনার এই ডিসিশনটা রাইট কিনা? ওই একটা টেলিভিশনে বিক্রি হবে না, হবে? কারণ কোনো কনজিউমার প্রেফারেন্স নাই তো, এটার কনজিউমারের কোনো ডিমান্ড এই টিভির প্রতি এখন আর নাই। তাহলে আপনি এফিশিয়েন্টলি কাজটা করলেও আপনার ভুলটা একদম প্রথমে ছিল, আপনার ওই ডিসিশনটাই ভুল ছিল। তার মানে ওই ডিসিশনটা আপনি যদি ঠিকভাবে নিতেন আপনি ইফেক্টিভও হতেন, এফিশিয়েন্টও হতেন। আপনি 100টা এলইডি টিভি যদি কম খরচে করতে পারেন, ইউ আর বোথ ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট এট দ্য সেম টাইম। বুঝা গেছে? না বুঝা গেলে কোশ্চেন করবেন, এবার না বুঝিনি সবাই বুঝছেন না? বুঝতে পারেন কিভাবে বুঝাই? মানে ইফেক্টিভনেস হচ্ছে টেকিং দ্য রাইট ডিসিশন এন্ড ইমপ্লিমেন্টিং দেম। এখানে আপনি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কস্ট কতটুকু হলো, খরচ কতটুকু হলো, বা আমার রিসোর্স কতটুকু ব্যয় হলো, এটা মানে ফোকাস না। ফোকাস হচ্ছে আপনার সঠিক ডিসিশনটা আপনি ইমপ্লিমেন্ট করবেন, এটা হচ্ছে ইফেক্টিভনেস। আর এফিশিয়েন্সি ওই সঠিক ডিসিশনটাকে আপনি কত কম খরচ করতে পারবেন, ওটা হচ্ছে এফিশিয়েন্ট। কত কম খরচে কত কম সময় ব্যয় করে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কোনো অর্গানাইজেশনের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, ইফেক্টিভনেস না এফিশিয়েন্সি? ইফেক্টিভনেস। বোথ। কারা কারা বোথ বলেন তো? মাত্র 2 জন। আর সবার কাছে ইফেক্টিভনেস বোথ, দুইটাই মানে দুইটাই জরুরি। আপনার ডিসিশনটা আগে রাইট হতে হবে। খেয়াল করেন, আপনার ডিসিশনটা যদি রং হয়, আপনি অনেক কম খরচে কোনো কিছু করলেও সেটা রঙই থেকে যাবে। কিন্তু আপনার ডিসিশনটা যদি রাইট হয়, সেটা যদি আপনি কম খরচে করতে পারেন, আপনি 2 দিক দিয়ে লাভবান। আপনার এখান থেকে এখন কোথায় যাওয়া দরকার, পরে মানে যদি আমি মানে ধরেন বাসা থেকে সবাই আসছেন, আপনার বনানী আসার দরকার ছিল, এখন আপনার বনানী আসার দরকারই নাই, আপনি অন্য একটা জায়গায় খুব কম মানে ধরেন পাবলিক বাস ইউজ করে খুব কম সময় পৌঁছে গেলেন, লাভ নাই তো। আপনার তো কাজটা হবে বনানী আসলে, অন্য কোথাও গেলে হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনক্রিজিং ইফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সি, এই দুটো হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের একদম প্রথম দিকে ইম্পর্টেন্টের বিষয়। তারপর এটা কি? ইনক্রিজিং ভ্যালু। ভ্যালু মানে কি? মান। যদি আমি বাংলা ট্রান্সলেট করি, মূল্য। এখানে ভ্যালু মানে শুধুমাত্র আপনার টাকার বিষয়টা না, কোয়ালিটিও বোঝায়। আপনার কোয়ালিটিও আছে এখানে, আপনার প্রোডাক্ট ভ্যালু।
কাস্টমাররা আপনার প্রোডাক্টকে কতটুকু, আপনার ব্র্যান্ডটাকে কতটুকু ভ্যালু দিচ্ছে, ঠিক আছে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন তাদের কাছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এমপ্লয়ীদের কাছে আপনার অর্গানাইজেশনের মানে কালচারটা কেমন, এই সব কিছুর জন্যই আপনার অপারেশনস ম্যানেজমেন্ট দরকার। তারপরটা কি? ওয়ার্কিং টুগেদার, মানে অ্যাজ এ টিম ওয়ার্ক বা কোলাবোরেশন যদি আমি বলি, কালেকটিভ মানে যে কোনো টাস্ক যদি আমি বলি, ঠিক আছে। তারপরটা কি? সাকসেসফুল ফাংশনিং। সাকসেসফুল ফাংশনিং মানে বোঝাচ্ছে অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের কাজটা, তাদের ফাংশনটা যদি সঠিকভাবে সফলভাবে মানে ইমপ্লিমেন্ট করতে পারে ওভারঅল, তাহলে অর্গানাইজেশনের আপনার মানে এইমটা অ্যাচিভ হবে। যে কোনো একটা ডিপার্টমেন্ট খুব ভালো করলো, আবার আরেকটা ডিপার্টমেন্ট অ্যাট দ্য সেম টাইম অনেক লস করলো, একই কিন্তু হয়ে গেল, প্লাসে মাইনাসে বেসিক্যালি মাইনাসই হয়ে গেল, ঠিক আছে। তারপরটা কি? এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। এখানে বোঝাচ্ছে ওই যে যেটা বললাম, মানে আপনার কমিউনিকেশনটা বিভিন্ন ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, ইনফরমেশন কমিউনিকেশনটা। তারপর কোঅপারেটিভ ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রতিটা ডিপার্টমেন্টের হেডদের থাকতে হবে, এবং প্রত্যেকটা হেডকে আবার সে যতজন মানুষকে সুপারভাইজ করতেছে, যতজন মানুষের সে বস, ঠিক আছে, তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের অভিযোগগুলো তার মাথায় রাখতে হবে, মানে এমপ্লয়ীদের চাওয়া পাওয়াগুলো মাথায় রাখতে হবে। শুধুমাত্র অর্গানাইজেশন এমপ্লয়ীদের কাছ থেকে যা যা দরকার নিয়ে নিবে, এমপ্লয়ি তার কোনো মানে ধরেন এমপ্লয়ি প্রমোশনের দরকার আছে, এমপ্লয়ির ক্যারিয়ার গ্রোথের দরকার আছে, তার ট্রেনিংয়ের দরকার আছে, তার কোনো বিপদ হলে তার ছুটির দরকার আছে, তার ইন্স্যুরেন্সের দরকার আছে না? আমি হঠাৎ যদি কোনো অসুস্থ হয়ে পড়ি, অর্গানাইজেশন যদি আমার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে, অবশ্যই এটা আমাকে মোটিভেটেড ফিল করাবে যে অর্গানাইজেশন তো আমাকে দেখছে, ঠিক আছে। তারপরটা কি? সিস্টেমেটিক ওয়ে অফ লুকিং অ্যাট দ্য অর্গানাইজেশনাল প্রসেস। এখানে প্রসেস মানে ওই প্রসেসটা, যে প্রসেসটা আপনার কি করে, কথা বলেন, ইনপুটকে আউটপুটে ট্রান্সফার করে, ওই প্রসেসটাকে আপনি যখন সিস্টেমেটিক ওয়েতে বুঝতে পারবেন, ঠিক আছে, ওইটা আপনার ফর এক্সাম্পল অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে আপনার আউটপুটে রূপান্তরিত হয়, এটার একটা বেসিক নলেজ সব অর্গানাইজেশনের সব ডিপার্টমেন্টের মানে ধরেন পুরো অর্গানাইজেশনের প্রত্যেকটা মানুষের মাথায় থাকা উচিত। তারপরটা কি? ইনকমপ্লিট বিজনেস এডুকেশন এবং ক্যারিয়ার অপরচুনিটি। এখানে বোঝাচ্ছে আপনার বিজনেস এডুকেশন। হ্যাঁ, এখানে আপনারা তো সবাই বিজনেস নিয়ে পড়াশোনা করতে আসছেন না? এখন কোনো বিজনেস যখন আপনি রান করতে যাবেন, আপনার কিন্তু অনেক ধরনের স্কিল দরকার হবে। আপনার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে পড়ে আসছেন না? অনেকগুলো স্কিল ছিল না? কনসেপচুয়াল স্কিল, ডায়াগনস্টিক স্কিল, ডিসিশন মেকিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, তাই না? তাহলে অ্যাজ এ বিজনেস ওনার আপনাকে সব ধরনের স্কিল জানতে হবে, কমিউনিকেশন স্কিল, ঠিক আছে। মানে এটা হচ্ছে আবার আরেকটা স্কিল হচ্ছে, এটা খুবই দরকারি, সেটা হচ্ছে আপনার মানে ফরকাস্ট করার স্কিলটা, যে আগামী 5 বা 10 বছর পরে এই প্রোডাক্টের মানে কনজিউমারদের ডিমান্ড বা কনজিউমারদের পারসেপশন কেমন হতে পারে, সেটা আপনি আগে থেকে যদি ফরকাস্ট করতে পারেন এবং সেই অনুযায়ী আপনার প্রোডাক্টের আপনি যদি চেঞ্জ আনতে পারেন, ওটা আপনার জন্য বেশি প্রফিটেবল হবে, তাই না? তাই তো। আর এখন তো টেকনোলজির যুগ, আমাদের প্রতিদিন ডিমান্ড চেঞ্জ হচ্ছে, ডেইলি বেসিসে, ঠিক আছে। ক্যারিয়ার অপরচুনিটি, ঠিক আছে। অপারেশনস ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি যদি একটা মোটামুটি বেসিক একটা ধারণা বা নলেজ আপনি যদি রাখেন, এটা আপনাকে ক্যারিয়ারের দিক থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে, বুঝতে পারছেন? দিস আর দ্য ইম্পর্টেন্স অফ অপারেশনস ম্যানেজমেন্ট। এক্সামে আসলে আশা করি পারবেন না? আচ্ছা, এখানে দেখেন স্কোপস অফ অপারেশনস ম্যানেজমেন্ট দেয়া আছে। কারো কাছে পানি আছে? খাবার পানি?